আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, ৭৪-এর দুর্ভিক্ষে ক্ষুধাদারিদ্র্যের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা। ১৯৭১ সালে প্রাণের বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ সূচিত হয়েছিল, কিন্তু ১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। সে সময় শেখ মুজিব ছিলেন প্রধানমন্ত্রী। সেই কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন প্রধান উপদেষ্টা। তখন বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ মানুষ দুর্ভিক্ষে খেতে না পেয়ে মারা গিয়েছিল। সেই কথাটি বলতে গিয়ে আজ বিনিয়োগ সম্মেলনে কেঁদে ফেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এরপর জানাবো, বিদেশি পণ্য বয়কটের ডাকে বাংলাদেশি পণ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বাংলাদেশে বেশ কিছু সংগঠন বিদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে এবং সাধারণ মানুষ তাতে একত্রতা প্রকাশ করেছে। তবে কিছু ষড়যন্ত্রকারী যারা চায় না বাংলাদেশেও আন্তর্জাতিক মানের পণ্য তৈরি হোক, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি পণ্যের নামে বাংলাদেশি পণ্য নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছে। এবারে জানাবো, বাংলাদেশে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা, খরচ পড়বে কত জানাবো। বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু করেছে স্টারলিংক। সেখানে বাংলাদেশি আবাসিক হিসেবে প্রতি মাসে $120 বা ১৫,০০০ টাকার মতো খরচ হবে। তবে ভুটানের রেসিডেন্সিয়াল ফিক্সড ইন্টারনেটের জন্য খরচ গড়ে প্রতি মাসে ৪,২০০ ভুটানিজ গুলট্রাম, যা বাংলাদেশি টাকায় ৫,৮০০ টাকার মতো। বাংলাদেশও এই দামে ইন্টারনেট পাওয়া যেতে পারে, তবে সেটি চালু হলে নিশ্চিত করা যাবে। এদিকে ১৬ এপ্রিল বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। আগামী ১৬ এপ্রিল বিএনপিকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইবে কবে নির্বাচন দেয়া হবে বা এবছরের কবে নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইবে বিএনপি। এদিকে ৪,০০০ কোটি টাকা ব্যয়ে শেখ মুজিবের মুজিববর্ষ পালন করেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানা। তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। শেখ হাসিনা এবং শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্র কোষাগার থেকে ৪,০০০ কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবের ১০,০০০ এর বেশি মুরাল নির্মাণের অভিযোগ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ ৯ এপ্রিল দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ ইস্যুতে ভারতের দায়িত্বহীন সিদ্ধান্ত, আঞ্চলিক বাণিজ্য নয়া সংখ্যা। ভারতের পোর্ট ব্যবহার করে বাংলাদেশ থেকে অনেক দেশে পণ্য রপ্তানি করা হতো, তবে সে বিষয়টি বাতিল করে দিয়েছে ভারত। এতে বাংলাদেশ আবার নতুন করে রপ্তানিতে সমস্যায় পড়তে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান এবং মিয়ানমারের সঙ্গে একটি বাণিজ্য করত। সেই বাণিজ্যর রাস্তাটি বন্ধ হয়ে গেল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ৭৪-এর দুর্ভিক্ষে ক্ষুধাদারিদ্র্যের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা। ১৯৭১ সালে প্রাণত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশের সূচনা হয়েছিল। এখন বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি, তখন ছিল মাত্র 1/3। এরপর আসে ১৯৭৪ সাল। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলে আবেগ আপ্লুত হয়ে নীরব হয়ে যান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এক পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি। পরে চোখ ছলছল অবস্থায় আবারও কথা বলতে শুরু করেন। বুধবার ৯ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ক্ষুধায় মানুষ মারা গেছে বাংলাদেশের। আমাদের দেশে অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল, ১৫ লক্ষ মানুষ মারা গেছে। তখন এমন ছিল স্বাধীন বাংলাদেশ, কিন্তু সে সময় শেখ মুজিব ক্ষমতায় ছিল। ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা বছরে একটি ফসল ফলাতাম। তখন আমাদের অন্য কোনো উপায় ছিল না। আমাদের দেশের
মানুষ কৃষক হিসেবে পরিচিত ছিল, কারণ তাদের আর কোনো পেশা ছিল না। আর আমাদের মধ্যে 3/4 নিজেদের কোনো জমি ছিল না। জীবন অনেক কঠিন ছিল। প্রধান উপদেষ্টা বলেছেন, দুর্ভিক্ষের সেই সময় গরিব মানুষকে ক্ষুদ্র ঋণ দেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে। বিশেষ করে নারীদের দেওয়া হয়েছিল, সেটি ছিল ক্ষুদ্র ঋণ কর্মসূচি। আমরা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলাম, কোনো ধারণাই ছিল না কোন পথে যাবে। বৈশ্বিক একটা নাম পরিণত হলো। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সরকার প্রধান আরও বলেছেন, আপনি যে দেশেই বসবাস করেন না কেন, আপনার ভেতরে ছোট একটা 1974 বসবাস করে। আপনারা দেখতে চান না, লুকিয়ে রাখেন মানুষকে অর্থ সহায়তা দেওয়ার মাধ্যমে। আমি সবসময় বলে আসছি, জনগণের অর্থ গরিব মানুষকে দেওয়ার মধ্যে কোনো সমাধান নেই। সমাধান আছে অবকাঠামো তৈরির মাধ্যমে মানুষের শক্তিকে বের করে নিয়ে আসার মধ্যে। 2025 সাল বাংলাদেশের সামনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টায় বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ আসছে। এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ আশা করা যায় ভবিষ্যতে একটি ভালো পর্যায়ে যেতে পারবে, এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই। বিদেশি পণ্য বয়কটের ডাকে বাংলাদেশি পণ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বাংলাদেশের বেশ কিছু সংগঠন বিদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে এবং সাধারণ মানুষ তাতে একত্রতা প্রকাশ করেছে। তবে কিছু ষড়যন্ত্রকারী, যারা চায় না বাংলাদেশে আন্তর্জাতিক মানের পণ্য তৈরি হোক, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি পণ্যের নামে বাংলাদেশি পণ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সম্প্রতি এমন এক তথ্য আমাদের নজরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি পণ্যের নামে সানচিপস সম্পর্কে ভিত্তিহীন তথ্য গুজব ছড়ানো হচ্ছে। সানচিপস কর্তৃপক্ষ যার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সানচিপস এর কোনো আন্তর্জাতিক রাজনৈতিক সংযোগ নেই এবং বিদেশি মালিকানাধীন নয়। সানচিপস বাংলাদেশে তৈরি রিয়েল পটেটো চিপস, বাংলাদেশে উৎপাদিত আলু থেকে তৈরি। এটি কাশেম গ্রুপের একটি পণ্য। কাশেম গ্রুপ একটি স্বনামধন্য বাংলাদেশি প্রতিষ্ঠান, যা 1960 সাল থেকে সুনামের সঙ্গে গ্রাহকদের জন্য কাজ করে যাচ্ছে। কাশেম গ্রুপের অন্যান্য জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে সানপানি, সানঘি, সান পাপড়, সান বাস্ট, পাউডার ড্রিঙ্কস, সানলাইট ব্যাটারি, সানলাইট গ্যাস, সানলাইট অ্যারোসস, ওয়েব এয়ার ফ্রেশনার এবং ওয়েব বডি স্প্রে অন্যতম। দেশি পণ্যকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াসকে কাশেম গ্রুপ স্বাগত জানায়। তাই দয়া করে গুজব থেকে দূরে থাকুন। দেশি পণ্যকে কেউ নষ্ট করবেন না। বাংলাদেশি পণ্যকে বিভ্রান্ত করে বাংলাদেশি পণ্য, বাংলাদেশি অফিস আউটলেটগুলো ভেঙে চুরে, বিশেষ করে আমাদের দেশের মার্কেটিং ব্যবস্থা অনেক ষড়যন্ত্রকারী ধ্বংস করে দিতে চায়। তাই সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে, আপনারা নিজ দেশের পণ্য সম্পর্কে জানুন। কেউ দয়া করে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। বাংলাদেশে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা। খরচ পড়বে কত? বর্তমানে বাংলাদেশে বিদ্যমান ইন্টারনেট সেবা বা সাবমেরিন কেবল নির্ভর স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে, যারা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট সেবা দিয়ে থাকে। বুধবার 9 এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে স্টারলিংকের সেবা। সম্মেলনে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের BSCL স্টলে বিশেষ কিউআর কোড ব্যবহার করে দর্শনার্থীরা বিনামূল্যে স্যাটেলাইট চালিত ইন্টারনেট প্রযুক্তির গতি পরীক্ষার সুযোগ পেয়েছেন। সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনে কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। গত 29 মার্চ বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ স্টারলিংকে বিনিয়োগ নিবন্ধন দেয়। 90 কার্যদিবসের মধ্যে শুরু করতে পারবে স্টারলিংকের কার্যক্রম। গত 13 ফেব্রুয়ারি বিশ্বের শীর্ষ ধনকুব ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে স্টারলিংক প্রসঙ্গে আলোচনা করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্টারলিংক বলছে, বাসাবাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে। সেখান থেকে একটি রিসিভার, অন্যান্য কিট, স্ট্যান্ড, রাউটার এবং তারও বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই। এটাকে স্টারলিংক কিট বলা হয়, যার মূল্য $349 থেকে $599, যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় 43 থেকে 74 হাজার। আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক সর্বনিম্ন ফি $120 বা
বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকার একটু কম। কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণ বেশি, তবে দেশভেদে দামের ভিন্নতা রয়েছে। ভুটানে রেসিডেন্সিয়াল ফিক্সড ইন্টারনেটের খরচ পড়ে প্রতি মাসে 4,200 ভুটানিস গুলটাম, যা বাংলাদেশি টাকায় 5,800 টাকার মতো। সুতরাং বাংলাদেশেও 5,800 টাকার মতো দামে ইন্টারনেট পাওয়া যেতে পারে। সেটি ইন্টারনেট সার্ভিস দিলে তারপর বিষয়টি জানা যাবে। ১৬ এপ্রিল বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। আগামী ১৬ এপ্রিল বিএনপিকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তাদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিএনপি। বুধবার ৯ এপ্রিল বিএনপিকে প্রধান উপদেষ্টার সময় দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজ দুপুরের দিকে ১৬ এপ্রিল বিএনপিকে সময় দেওয়ার কথা জানানো হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় সাক্ষাৎ হতে পারে। এদিকে বিএনপির নেতারা জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে তার আগামী জাতীয় নির্বাচন, পথনকশা ঘোষণা, চলমান সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। বিশেষ করে নির্বাচন কবে হবে, নির্বাচন কবে দিবে সে বিষয়ে তারা নিশ্চিত হতে চাইবে এবং বিএনপির এই যে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় সেটা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের প্রকৃত মনোভাব কি তা এখনও বুঝে উঠতে পারছে না বিএনপি। যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে বলে মনে করছে দলটি। এ বিষয়ে স্পষ্টভাবে জানতেই বিএনপির এই প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চায় বলে জানিয়েছে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম।